বিগত সরকার, পুলিশ প্রশাসন, সকল নেতৃবৃন্দ সহ যদি গোপালগঞ্জে চলে যেত তাহলে কিন্তু চিত্রটা একটু ভিন্ন হইতো বাংলাদেশে। এখন যে ইরান যে যুদ্ধটা হচ্ছে এই আমেরিকার সাথে, এখানে কিন্তু ইরানকে চাবি দিচ্ছে হচ্ছে চীন, যে তুই এলা আমেরিকার একটু মানসিক প্রেশার দে। চীন এই তাইওয়ান ইস্যুটাকে এখন চাপ দিয়ে ধরছে, এভাবে চাপ দিয়ে ধরছে যে তুমি যদি তাইওয়ান ইস্যুতে আমার স্বাধীনতার স্বীকৃতি না দাও তাহলে ওই ইরান ইস্যুতে তোমার আমি হ্যাস্ত করে ফেলাবো। এখন বিশ্বের যেটা নিয়ে খুব টান উত্তেজনা, যে চীনের সাথে আমেরিকার যে সমঝোতার কথা বলি বা বাণিজ্যিক সফরও বলি আর কি, মানুষ এটা অবাক হচ্ছে। চীনে সফর করলেন ট্রাম্প, এটা তাজ্জব বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু এর পাশে আবার আরেকটা শব্দ চলে আসে, যেটা ইরানের বিষয়টা তো মীমাংসিত হচ্ছেই, তাইওয়ান, যেটা নিয়ে অনেক কল্পনা পুষ্পলোকিত হচ্ছে আর কি। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, মানে তাইওয়ান ইস্যুটা কি আবার জেগে উঠবে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে আপনার এই চীনের প্রেসিডেন্টের বক্তব্যটা হয়তো শুনছেন। আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সহ চায়না ডেইলি যেগুলো নিউজ করছে, তাতে একটা বার্তা স্পষ্ট। শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে সামনাসামনি বসে বলে দিছে, চীনের সাথে যদি আমেরিকার কোনো যুদ্ধ হয় এটা তাইওয়ান ইস্যুতেই হবে। অর্থাৎ বার্তাটা কিন্তু খুব শক্ত এবং পরিষ্কার। সামনাসামনি বসে এই বার্তা দেওয়ার অর্থ হচ্ছে যে তাইওয়ানের ব্যাপারে আমরা বিন্দু মাত্র কোনো কম্প্রোমাইজে যাব না। এটা নিয়ে যদি আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত হয় তাহলে চীন এবং আমেরিকা সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ হবে। এই বার্তাটা কিন্তু কোনো হালকা বার্তা না। অর্থাৎ একটা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ বার্তা ট্রাম্পের প্রতি শি জিনপিং দিয়ে দিচ্ছে। আপনি যদি তাইওয়ানকে, আমরা তো আসলে তাইওয়ান ইস্যুটাকে অনেকভাবে ঘুলিয়ে ফেলি, ব্যাপারটা আপনি একটু সহজভাবে বুঝবেন। চীন বলতেছে তাইওয়ান হচ্ছে আমার অবিচ্ছেদ্য অংশ, এবং আপনি এটা আরও সহজে বুঝবেন। চীন তো হচ্ছে আপনার অনেকগুলো বাংলাদেশের সমান একটা চীন, আর তাইওয়ান হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের সমান, অর্থাৎ 32,000 কিলোমিটারের চেয়ে একটু বর্গ কিলোমিটারের চেয়ে একটু বড়। অর্থাৎ এই রাষ্ট্রটা একটা রাষ্ট্র বলা যায় কিনা, বা এটা নিয়ে তো আন্তর্জাতিক অনেক বিতর্ক আছে, যার অধিবাসী হচ্ছে 2 কোটি অধিবাসী। আমি একটু সহজভাবে যদি আপনাকে বোঝাই, ধরেন তাইওয়ানটা কিভাবে চীন থেকে আলাদা হইল। 1664 থেকে 1895, প্রায় 212 বছর, 12 বছর বা সামথিং, এই 212 বছর কিন্তু এই তাইওয়ান টোটালি চীনের রাজারা এটাকে শাসন করত। পরবর্তীতে হঠাৎ করে জাপান এটা দখল করে নিল। দখল করে নেওয়ার পর এটা বেশ কিছুদিন জাপানের নিয়ন্ত্রণে ছিল। 1949 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর তখন আবার জাপান এটা চীনের কাছে ছেড়ে দেয়। তখন চীন স্বেচ্ছায়, মানে জাপান তো তখন লডর বডর অবস্থা। ওই যে আমেরিকা ওদের লিটল বয় ফ্যাটম্যান বোমা টোমা মাইরা, জাপান তো ইয়ানুপসি নিজেই তো বাঁচে না, আর মানুষ এটা কি দখলে রাখবে। তখন সেটা চীনের হাতে আবার ছেড়ে দেয়। তখন চীনের যে শাসন ব্যবস্থায় যে যুক্ত ছিল তার নাম হচ্ছে চিয়াং কাইশেক। সে চীনের কোনো জনপ্রিয় ব্যক্তি ছিল না, হঠাৎ করে জোরজবরদস্তিরা একটা শাসন সে দখল করে নেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান ঘটায় মাও সেতুং। আপনার নাম শুনছেন, চীনের যাকে চীনের ন্যাশনাল হিরো বলা হয়। মাও সেতুং যখন তার বিরুদ্ধে অবস্থান করে, কিন্তু চীনের রাষ্ট্রীয় বাহিনী টাহিনী, লোকজন, প্রশাসন সবই তো ছিল ওই চিয়াং কাইশেকের পক্ষে। কিন্তু মাও সেতুং সকল জনতাকে নিয়ে, অর্থাৎ অনেকটা বলা চলে যখন জুলাই অভ্যুত্থান হয়, পুলিশ প্রশাসন সব ছিল সরকারের পক্ষে, আর জনগণ ছিল এদের সবার বিপক্ষে। তো বিজয় হয়েছে কার? জনগণের। ঠিক চীনে তখন জনগণের বিজয় হয়। জনগণের বিজয় হওয়ার পর ওই পক্ষটা, অর্থাৎ চিয়াং কাইশেক যে, তার পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিভিন্ন প্রশাসনের লোক সহ সে সবাইকে সহ সরে যায় ওই দ্বীপে, অর্থাৎ ওই তাইওয়ানে চলে যায়। এখন আপনি কল্পনা করতে পারেন, আপনি একটু কল্পনা করার জন্য, ধরেন বিগত সরকার, পুলিশ প্রশাসন, সকল নেতৃবৃন্দ সহ যদি গোপালগঞ্জে চলে যেত তাহলে কিন্তু চিত্রটা একটু ভিন্ন হইতো বাংলাদেশে। গোপালগঞ্জে গেলে কী হবে, যেমন দেখেন গোপালগঞ্জে কিন্তু এখনও পুলিশ প্রশাসন, এনসিপি বা সবাই একটু ভিন্নভাবে এটাকে গণনা করে। কারণ কি, ওইখানে একক আধিপত্য আওয়ামী লীগের। এবং বলা চলে যে অনেকটা বাংলাদেশের 62-63 ডিস্ট্রিক্টের চিত্র একরকম, গোপালগঞ্জের চিত্র কিন্তু টোটালি ভিন্ন। ওইখানে আওয়ামী লীগের যে একক আধিপত্য, এটা কেউই ভাঙতে পারেনি, কখনই ভাঙতে পারেনি। তার মানে আপনি কল্পনা করেন ওই পুরো সেট আপটা নিয়ে সে চলে গেছে কোথায়? তাইওয়ান দ্বীপে চলে গেল। ওই তাইওয়ান দ্বীপে চলে যাওয়ার পর ওই 1949 থেকে 71 পর্যন্ত, 1971 সাল পর্যন্ত তারা কিন্তু ওই চীনা ন্যাশনাল পার্টি নামে একটা পার্টি গঠন করে চীনকে তারাই শাসন করছে। অর্থাৎ আন্তর্জাতিক যত চুক্তি হইতো, এটা আশ্চর্যের বিষয়, সব চুক্তি হইতো ওই ওই তাইওয়ান থেকে। অর্থাৎ এই সরকারকে তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় নাই, মাও সেতুংয়ের যে সরকারটা, পুরোপুরি সে স্বীকৃতি পায় নাই।
অর্থাৎ যেত ডিলিংস, প্রপোজাল সব কিছু সাইন করতো কারা? ওই তাইওয়ানের ওই গোষ্ঠীটা, কারণ তারা তো তখনও সরকারি মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ছিল। কিন্তু মাও সেতুং যখন সারা বিশ্বব্যাপী এটাকে নিয়ে ডিপ্লোমেসি তৈরি করলো নতুনভাবে, তখন থেকে সবাই ডিলিং শুরু করলো এই চীনের সাথে। এবং মাও সেতুং চীনটাকে এভাবে গঠন করছে, এরপরে আর সে সারা বিশ্বে কেউ জানাই দিল যে তাইওয়ান কিন্তু আমার পার্ট। আর ওই পার্টটা যারা ছিল, ওই যে যারা পুলিশ প্রশাসন সব পলাইছিল, তারা কিন্তু আর এই আস্তে আস্তে দমে গেল। তারা এক সময় তারা ঘোষণা দিছে যে অল্প কিছু দিনের মধ্যে পুরো চীনটাকে তারা আবার পুনর্দখল করবে, কিন্তু আজও সেই পুনর্দখল হয় নাই। বরঞ্চ এখন চীন এতটা শক্তিশালী হয়েছে, আপনি যদি তাইওয়ানের রিয়েলিটি চিত্রটা বোঝার জন্য আগে আমি একটু বোঝাচ্ছি এভাবে। আমরা বাইরে থেকে তাইওয়ানকে যত মনে করি যে স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র, তাইওয়ানের এই যে সর্বশেষ প্রেসিডেন্ট ছিল হনচেন রিয়ান, ওনার নাম হনচেন রিয়ান বা বিয়ান। উনি 2004 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিছিল যে আপনারা কেউ তো আমার গুনেন না, কেউ তো আমার স্বাধীন রাষ্ট্র হিসেবে মানেন না, আমি স্বাধীনতা ঘোষণা করব। এটা শোনার সাথে সাথে চীন 2005 সালে একটা আইন পাশ করে চীনের পার্লামেন্টে, যে তাইওয়ান যদি কোনো রকম স্বাধীনতার ঘোষণা দিতে চায় তাহলে সে শক্তি প্রয়োগ করে পুরো তাইওয়ানটাকে দখলে নিয়ে নিতে পারবে। এখন আপনি বলতে পারেন যে নাজুল ভাই চাইলে তো এখনও দখলে নিয়ে নিতে পারে। হ্যাঁ পারে, কিন্তু আপনি চিন্তা করুন গোপালগঞ্জের মতো, গোপালগঞ্জ তো এই সরকারের পুরো বিপক্ষে, কিন্তু সরকার কি জোর করে গোপালগঞ্জ দখলে যাবে? যাবে না। কারণ কি এখানে একটা ম্যাসাকার হলে আন্তর্জাতিকভাবে সরকার বিতর্কিত হয়ে যাবে এবং ওই গোপালগঞ্জ তখন আরও শক্তিশালী গণবিরোধী অবস্থান নিবে, সরকার তখন গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। এটা চীন তো জানে যে তাইওয়ান তো আমার নিজেরই অংশ। এবং ওইখানে দুইটা পার্টি আছে, একটা যে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি, আর আছে কুনতুয়াং পার্টি একটা, যেটার অর্থ হচ্ছে জাতীয়তাবাদ। কুনতুয়াং মানে হচ্ছে জাতীয়তাবাদ। ওই পার্টিটা সবসময় ওপেনলি ডিক্লেয়ার দেয় যে আমরা চীনের জাতীয়তাবাদ মানি এবং আমরা চীনের পক্ষে। আর ডেমোক্রেসি প্রগ্রেসিভ পার্টি যেটা, এটা আমেরিকানপন্থী, তারা সবসময় চীনের স্বাধীনতার জন্য ইয়ে করে। ওইখানে প্রায় সময় এরা ওই যে চীনের পক্ষে যে পার্টিটা, এটা কিন্তু প্রায় খুব শক্তিশালী অবস্থানে আছে। তবে চীন তো চায় না, মানে চীন কোনোভাবেই চাচ্ছে না যে ওদের সাথে একটা মারামারি করা বা একটা শক্তি প্রয়োগ করা আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতাটাকে সে নষ্ট করে ফেলবে। যার দরুন আমেরিকা কিছুদিন আগে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করছে তাইওয়ানের সাথে। আমেরিকা চাচ্ছে যে 2 কোটি মানুষের দেশ, ছোট দেশ হলো 2 কোটি মানুষের দেশ, এটার মাধ্যমে চীনকে সবসময় স্নায়ুবিক প্রেশার দিয়ে রাখে, মানসিক চাপে রাখে, যে চীনকে যদি কোনোভাবে আমি দমাইতে না পারি তখন তাইওয়ানকে একটা খোঁচা দিয়ে দিব, তাহলে তাইওয়ান তখন লাড়াচাড়া দিলেই চীন ওলটপালট হয়ে যাবে। আর চীন এটাকে ইউজ করতেছে এখন। এখন যে ইরান যে যুদ্ধটা হচ্ছে এই আমেরিকার সাথে, এখানে কিন্তু ইরানকে চাবি দিচ্ছে হচ্ছে চীন, যে তুই আমেরিকার একটু মানসিক প্রেশার দে। এখন এই মানসিক প্রেশারে আমেরিকা পড়ে গেছে যে হায় হায় রে, যে এই ইরান তো আমার সকল অবস্থা খারাপ করে ফেলছে। আপনার একটা ভিডিওতে আমি বললাম যে কীভাবে অবস্থা খারাপ করে ফেলতেছে। যার দরুন এখন দুইজনের দুইটা প্রক্সি হয়ে গেছে। যদি আমি বলি চীনের এজেন্ট এখন ইরান, আর এই আমেরিকার এজেন্ট হচ্ছে তাইওয়ান। এখন দুই এজেন্ট দিয়ে তারা প্রেশার দিয়া, দুইজনের প্রেশার দিয়া একটা নাড়াচাড়া দিয়ে একটা সমঝোতা পৌঁছাতে চাচ্ছে। কিভাবে পৌঁছাতে চাচ্ছে? এই তাইওয়ান বলতেছে, মানে আমেরিকা বলতেছে যে তুমি তাইওয়ানরে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দাও যে তাইওয়ান বলতে কোনো রাষ্ট্র নাই, এটা চীনেরই অবিচ্ছেদ্য অংশ। এখন ডোনাল্ড ট্রাম্প এই পর্যায়ে আইসা লাস্ট কিছু বক্তব্যে তার এটা প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ, আমি প্রয়োজনে ব্যবসায়িক খাতিরে বা আন্তর্জাতিকভাবে স্টেবিলিটি রক্ষা করার জন্য তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে দিব যে না, এটা চীনেরই অংশ। কিন্তু এটা তো ট্রাম্প করবে নিজের স্বার্থে, কারণ ট্রাম্প চাচ্ছে যে কোনোভাবে একটা ডিপ্লোমেসি তৈরি করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে আমেরিকান জাতির কাছে নভেম্বরে যে ভোট হবে ওই ভোটের আগে দেখাবে, দেখেন আমি চীনের কাছ থেকে বার্গেনিং করে অনেক কিছু আনছি, এবং তাই মানে ও এটা বোঝাইতে চাচ্ছে যে তাইওয়ানের ইস্যুটা ওদের মধ্যে মীমাংসা করে দিয়ে আমি এই জিনিস আনছি, ইরানকে এই ক্ষতিগ্রস্ত করছি, ইরান থেকে এইটা পাইছি। এটা খুব ইচ্ছা যে আমেরিকা এটা প্রকাশ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি এটা রাজিও থাকে, আপনার এই ডেমোক্রেসি এবং রিপাবলিক তো মানে দুই দলই তো এখানে ঐক্যমত হবে না। তখন তো বিরোধী দল স্ট্রংলি দাঁড়াবে, কেন আমাদের চির ঐতিহাসিক যে নিয়ম ছিল যে আমরা তাইওয়ানের পক্ষে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে, সেটা তুমি তোমার স্বার্থে কেন বিসর্জন দিছো? তার মানে ট্রাম্পের ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সে জাতীয় স্বার্থে বিসর্জন দিয়ে ফেলবে, ব্যাপারটা এত সহজ না। তার মানে এই তাইওয়ান ইস্যুটা ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে গেছে, এবং চীন এই তাইওয়ান ইস্যুটাকে এখন চাপ দিয়ে ধরছে। এভাবে চাপ দিয়ে ধরছে যে তুমি যদি তাইওয়ান ইস্যুতে
আমার স্বাধীনতার স্বীকৃতি না দাও, তাইলে ওই ইরান ইস্যুতে তোমার আমি হ্যাস্তন্যস্ত করে ফেলাবো। ইরানকে আমি প্রয়োজনে বিভিন্ন মদত দিয়ে, যদি তাদেরকে মনে হয় যে পারমাণবিক বোমা বানানোর উপযোগী করা দরকার, আমি উপযোগী করে দিব। আর ইরান যদি পারমাণবিক বোমা বানায়, আমেরিকা খুব ভালো করে জানে মিডল ইস্ট এবং ইসরায়েল এগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সো এখন আগে চীন এককভাবে তাইওয়ান ইস্যু নিয়ে মানসিক চাপে ছিল, কিন্তু আমেরিকা একটা ভুলক্রমে বা বায়াসড হয়ে, ইসরায়েলের কথায় বায়াসড হয়ে ইরানে আক্রমণ করে খোমেনিকে মেরে আমেরিকা এখন আরেকটা মানসিক চাপে পড়ে গেছে। একদিক দিয়ে তাইওয়ান নিয়ে ইরান মানসিক চাপে আছে, চীন মানসিক চাপে আছে, আর এদিক দিয়ে যুদ্ধ সেটেল না হওয়ার কারণে ইরান নিয়ে আমেরিকা মানসিক চাপে আছে। এই দুই মানসিক চাপ দিয়া তারা কে কতটুকু বার্গেনিং করে, দুইটা আমি মনে করি, এটা আমার ভুল হতে পারে, যে আমার ধারণা এটা দুইটা এজেন্ট হিসাবে কাজ করতেছে। ইরান একটা বার্গেনিং পয়েন্ট হচ্ছে চীনের, আর তাইওয়ান একটা বার্গেনিং পয়েন্ট হচ্ছে আপনার আমেরিকার। এই বার্গেনিং পয়েন্ট দিয়ে এবং কতটুকু আপনার কে কতটুকু আদায় করতে পারবে, এখন হচ্ছে দেখার বিষয় এটা। সর্বশেষ যেটা আমি বলবো, যে আপনার একটা অনুষ্ঠান শুরুতে আমি বলছিলাম ট্যারিফ বা ট্যাক্স চালু করছিল কে? ডোনাল্ড ট্রাম্প। হিসাবে তো চীন এটাকে মানে করছিল, বন্ধ করার জন্য অনুরোধ করছিল, কিন্তু সেই অনুরোধ কিন্তু আমেরিকা রাখে নাই। তাহলে হিসাবে তো চীন যাওয়ার কথা ছিল আমেরিকায়, কিন্তু আমি আমরা দেখতেছি যে উল্টা আমেরিকা তার পুরা ব্যবসায়িক বহর নিয়ে চীনে চলে আসছে। আমার হিসেবে এটা আমেরিকার নাকে খত, অর্থাৎ ইরানকে সে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কিন্তু আমেরিকা এতটুকু দৃঢ় বিশ্বাসী যে চায়না যদি ইরানকে আশ্বস্ত করে, যেহেতু ইরান সরাসরি বলে দিছে এই চুক্তির গ্যারান্টর যদি চায়না হয় তাহলে সেটা মেনে নেবে। তার মানে আমেরিকা জানে ইরানকে এখন একমাত্র নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে চায়না, যার দরুন আজকে এই পুরা বহর নিয়ে সে চীনে অবস্থান করতেছে।